আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো ফাইনালি কোপা আমেরিকার আগে ব্রাজিলের যে দুটো প্রীতি ম্যাচ ছিল, একটা হচ্ছে মেক্সিকোর বিপক্ষে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তো দোনোটা ম্যাচের কিন্তু পরিসমাপ্তি ঘটেছে, যেখানে মেক্সিকোর এগেনস্টে তারা 3-2 গোলে জয় পেয়েছে। একেবারে লাস্ট মোমেন্টে এসে এন্ড্রিক গোল করে ব্রাজিলকে জয় এনে দিয়েছিল। এবং এই ম্যাচটাতে, আজকের এই ম্যাচটাতে, কোপা আমেরিকার আগে প্রীতি ম্যাচটাতে যুক্তরাষ্ট্রের সাথে 1-1 গোলে ড্র করেছে, যেখানে ওই দুইটা ম্যাচের পরে আপনারা অনেকে বলা বলি করতেছেন ব্রাজিলের এই টিমটার কোপা আমেরিকার জয়ের সম্ভাবনা খুবই কম। তারা দুর্বল দুইটা টিমের সাথে এমন ভাবে খেলেছে, তারপর যুক্তরাষ্ট্রের সাথে এমন একটা নর্মাল টিমের সাথে তারা কিভাবে ড্র করে। তাই প্রথমত বলতে চাই, যুক্তরাষ্ট্রের যে টিমটা রয়েছে রিসেন্ট টাইমে, তারা কিন্তু খুবই স্ট্রং একটা টিম। আপনি যদি বিটুইন টু টিমের মাঝে যদি কম্পেয়ার করেন, তাহলে কিন্তু 19-20 হবে বলে আমার কাছে মনে হয় না। কোনো কোনো ক্ষেত্রে তো আমার কাছে মনে হইতেছে যুক্তরাষ্ট্র আগাই রয়েছে। যেমন মিডফিল্ডের কথা যদি বলেন, গতকালকের পারফরমেন্স দেখার পরে মিডফিল্ডটা যেভাবে যুক্তরাষ্ট্র কন্ট্রোল নিছিল ফার্স্ট হাফে, আমার কাছে মনে হইতেছে যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডটা ব্রাজিলের চাইতেও কিছু অংশে এগিয়ে আছে। তো আমরা যেখানে দেখছি যে প্রথম হাফে ব্রাজিল মিডফিল্ডে তেমন একটা ক্রিয়েটিভিটি দেখাইতে পারে নাই, ওই মোমেন্টে যুক্তরাষ্ট্র মিডফিল্ড থেকে বল টেনে একের পর এক শুট নিতেছিল ডি বক্সের বাইরে থেকে। যেখানে ম্যাচের 5 মিনিটও আমরা দেখছি যে একটা শুট আপনার গোল পোস্টে লেগে ফিরে আসছে, যেখানে আপনি ব্রাজিলের ভাগ্য বলতে পারেন এটা। সো যখনই তারা মিডফিল্ড থেকে বল ক্যারি করে ডি বক্সে ঢুকতে চাইতেছে, ওই মোমেন্টে পর্যন্ত আমি কিন্তু দেখি না যে ব্রাজিলের মিডফিল্ডাররা আপনার ইউএস এর মিডফিল্ডারদের হাই প্রেসিং করতে দেখি নাই। তারপর হচ্ছে তারা যে ওয়ান টাচ ফাস্ট গুলা খেলে ওইগুলা আটকাইতে দেখতে পারলাম না। তারা যে অফ দা বল মুভমেন্টে প্লেয়ার গুলা রান করতেছে, ওই রান গুলো কিন্তু আটকাইতে দেখতে পারতেছি না। তো ব্রাজিলের এই মিডফিল্ডার যে সমস্যাটা আমি দেখতে পাইতেছি, সেটা হচ্ছে অফ দা বল মুভমেন্টে তারা অপোনেন্টকে আটকাইতে পারতেছে না। তাদের পায়ে যখন বল থাকে, অপোনেন্ট যখন প্রেস করে, তারা কিন্তু ওই সময়ে বল লুজ করে। এবং তাদের যে সমস্যাটা আরো একটা, সেটা হচ্ছে আপনার যখন ওয়ান টাচ ফুটবল যখন তারা খেলে, ওই ওয়ান টাচ ফুটবল গুলো কিন্তু তাদের হইতেছে না। যেমন ওয়ান টাচ ফুটবল, একজনে পাস দিল, পাস দেওয়ার সাথে সাথে বলটা আপনার হোল্ড করে না রেখে সেকেন্ড টাইমে ফার্স্ট টাচেই মনে করেন ফার্স্টটা দিয়ে দিল, এমন ধরনের পাস কিন্তু এই মিডফিল্ডে আমি দেখতে পাইতেছি না। তো ব্রাজিলের মিডফিল্ডে এখন বর্তমানে যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে অফ দ্য বল মুভমেন্টে নিজেদের স্পেস ক্রিয়েট করা, অফ দ্য বল মুভমেন্টে হোয়াইট স্পেস গুলা ইউজ করা। সো এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাইতেছি না। প্রথম হাফে এটা তো দেখতে পাই নাই। সেকেন্ড হাফে অবশ্য ব্রাজিল মোটামুটি ভালো খেলছে, ফার্স্ট হাফে যেমন তেমনই খেলুক। ভাই ডিফেন্সের কথা যদি বলি, ডিফেন্সে মোটামুটি বেশ ভালো খেলছে। আমরা যেমনটা মনে করছিলাম যে এরিয়াল বলগুলো আসলে হয়তো ব্রাজিল এখান থেকে বল ক্লিয়ার করতে পারবে না, বাট এরিয়াল বলে তেমন একটা যে পিনিক করছে ওই জিনিসটা বলবো না। মোটামুটি ভালো খেলছে এরিয়াল বলগুলাতে, আর ডিফেন্সও মোটামুটি ভালো খেলছে। মিডফিল্ডে ফার্স্ট হাফে তেমন একটা কাজ করতে পারে নাই। যেমন জোয়াও গোমেজের কথা কি বলবো, আমি তো একটা ভিডিওতে ক্লারিফাই করে দিয়েছি, লাস্ট ভিডিওতে। জোয়াও গোমেজকে যদি কোপা আমেরিকা স্টার্ট করানো হয়, ভাই এখানে কিন্তু অনেক বড় ধরনের অবাক হব আমি। কারণ তার নাই কোনো ম্যান মার্কিং, নাই কোনো হাই প্রেসিং। আবার অফ দা বল মুভমেন্টে যখন অপোনেন্ট প্লেয়াররা স্পেস ক্রিয়েট করতেছে, ওই স্পেস গুলা কিন্তু সে নিজেই করে দিতেছে, কারণ কোন রকম প্লেয়ার মার্কিং কিন্তু নাই। সো এটা তো গেল হচ্ছে আপনার মিডফিল্ডের ব্যাপারটা। তারপর আমি যদি এখন ফাইনাল থার্ডের কথা বলি, ভাই ফাইনাল থার্ডে আমি কিন্তু ভিডিওতে দেখাই দিয়েছি যে কিভাবে ভিনিসিয়াস জুনিয়র স্বার্থভাবে নিজের স্বার্থটা দেখেছেন, যেখানে টিমের স্বার্থটা দেখে নাই। আমি কিন্তু দেখাইছি যে রদ্রিগো ফাঁকা স্পেসে ছিল, ওইখানে কিন্তু সে চাইলে রদ্রিগোকে বলটা দিতে পারতো, সে এটা না করে শুট নিয়ে নিছে। সো এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। ভাই ব্রাজিল কোপা আমেরিকা জিতবে কি জিতবে সেটা তো জানি না, বাট তাদের বর্তমানে যে এক্সপেরিমেন্ট চলতেছে সেই টিমে, ওই জিনিসটা মোটামুটি খারাপ বলবো না। ডুরিবাল জুনিয়র কিন্তু তার প্ল্যান অনুযায়ী আগায় যাইতেছে। ডুরিবাল জুনিয়র যে ম্যাচটাতে তেমন ধরনের টেকনিক ইউজ করতে পারে না সেটা বলবো না। ফার্স্ট হাফে হ্যাঁ অবশ্যই তার দোষ ছিল, সেকেন্ড হাফে মিডফিল্ড কন্ট্রোল নিয়েছে, এবং থার্ড যে জিনিসটার কথা বলবো, ফাইনাল থার্ডে তারা একের পর এক চান্স ক্রিয়েট করছে লাস্টের দিকে এসে, বাট তেমন ধরনের গোল তারা করতে পারে নাই। যে এখানে আপনার অপোনেন্টের গোলকিপার একের পর এক সেভ দিছে। আপনি যদি অপোনেন্টের গোলকিপারের সেভের হিসাবটা দেখেন, সম্ভবত 11টা সেভ দিছে ফার্স্ট হাফে। যদি আপনি ব্রাজিলের আক্রমণগুলো দেখেন, তাহলে দেখবেন যে অধিকাংশ সময় বল দখলে রেখে 8টা শুট নিয়েছিল, যেখানে 4টা ছিল অন টার্গেট। এখন যদি আপনি সেকেন্ড হাফে এসে দেখেন, সেকেন্ড হাফে কিন্তু ব্রাজিল
17টা শুট নিছে, যেখানে 8টা ছিল অন টার্গেট। সো টোটালি কিন্তু আপনি বুঝতেই পারতেছেন ফার্স্ট হাফের চাইতে ব্রাজিল সেকেন্ড হাফে অনেক ক্রিয়েটিভিটি ছিল, অনেকগুলো আক্রমণ করছে, যেখানে আপনার রদ্রিগো সুযোগ পাইছে, কাজে লাগাইতে পারে নাই। এনরিকো অনেক ট্রাই করছিল, বাট কাজে দেয় নাই। সো আমার কাছে মনে হইতেছে ব্রাজিলের এই টিমটা কোপা আমেরিকা জিতবে কি জিতবে না সেটা জানি না, সম্ভাবনা খুবই কম। তবে আমার কাছে মনে হইতেছে ব্রাজিল এই টিমটা 2026 বিশ্বকাপে মোটামুটি একটা ভালো একটা পজিশন নিয়ে 26 বিশ্বকাপে যাবে। কারণ ডুরিবালের যে প্ল্যানটা সেটা একেবারে যে খারাপ তা কিন্তু আমি বলবো না। তিনি কিন্তু টিমটাকে মোটামুটি একটা ঘটনের আকারে নিয়ে আসতেছে, যেখান থেকে ব্রাজিল সামনের দিনগুলোতে অনেক স্ট্রং হতে পারে। সো কোপা আমেরিকা ব্রাজিল জিতবে কি জিতবে না সেটা জানি না। তো দেখা যাক সামনের ম্যাচগুলোতে কোপা আমেরিকায় ব্রাজিল কেমন করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল বিষয়ক এমন এমন কন্টেন্ট দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দিতে পারেন। আল্লাহ হাফেজ, বাই।